আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাল তো ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলা থেকে তারেক রহমানের একদম অফিস এবং বাসভবনে মানুষের ঢল নেমে গেছে। খুব স্বাভাবিক, কারণ এত ভূমিধস বিজয় যদি হয় তাহলে পরে এরকম তো একটা অভ্যর্থনা এবং স্বাগত তার তো পাওয়া কর্তব্য, উচিত, এগুলো তো অস্বীকার করা যাবে না। এখন উল্টো দিকে আমার চিন্তা হচ্ছে যে সকালবেলা উনি নাচানাচি করলেন, মোহাম্মদ ইউনূস, তিনি উদ্বাহু হয়ে একেবারে গৌরাঙ্গ হয়ে নাচানাচি করলেন, শ্রেষ্ঠ নির্বাচন, তারপরে আর তাকে কিন্তু দেখা যাচ্ছে না। তিনি কোথায় গেলেন, কি করছেন, তার কিন্তু কোনো খবরাখবর নেই। আচ্ছা, কল্পনা করুন যে যমুনাটায় ১.৫ বছর ধরে উনি একটা চাঁদের হাট বসিয়ে রেখে দিয়েছিলেন, এবং উনি আসার আগে থেকে জাহাপানা আ রে মালিকে হজুরে মালিক আ রে বলে যে হাঁক পারতো দেউড়িরা, তারা এখন আর হাঁক পারে না। করিডোর বিলকুল ফাঁকা। তারপরে আপনার যে ওয়েটিং রুম, যাদেরকে পছন্দ হতো তাদেরকে তাড়াতাড়ি ডেকে নিতেন, যাদেরকে পছন্দ হতো না তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেন। তার সঙ্গী সাথী তাকে সব শশব্যস্ত করে রাখত। তিনি মাঝে মাঝে মেজাজ হারাতেন, এর সঙ্গে দেখা করবো না, ওকে অমুক বলে দাও। তিনিই তো দেশের মালিক ছিলেন। এখন দুম করে রাজা থেকে যদি কেউ ভিখিরি হয়ে যায়, তার কি অবস্থা? করিডোরে জটলা নেই, আপনার ওই যে ওয়েটিং রুম, যেখানে একসময় ভিড়ে ভিড়াক্কার থাকতো, সেখানে সম্ভবত সবই খালি। তার টেবিল চেয়ারের দিকে তিনি হয়তো চুপচাপ বসে আছেন টেবিল চেয়ারে, এবং নজরটা হয়তো টেলিফোনের দিকে। হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন বা সিআই এর কারোর ফোন তিনি পাচ্ছেন না। এখন যতক্ষণ না পর্যন্ত এই ক্ষমতা হস্তান্তর হচ্ছে, ততক্ষণ তিনি পালানোর প্রোগ্রামও তো করতে পারবেন না। ফলে সব মিলিয়ে একটা ঘোটালা পরিস্থিতি। এক তো জাহাপানা তুসি গ্রেট হো বলার লোকজন আর নেই। তারপর তিনি রাজকীয়ভাবে তিনি তো ভেবেছিলেন যে এখানে জামাত জিতবে, আমি রাষ্ট্রপতি হব, এবং আজীবন কাল কবরে যাওয়ার আগে পর্যন্ত আমি এখানে আমার রাজত্ব চালিয়ে যাব। সেই রাজকীয় ভঙ্গিতেই তিনি চলাফেরা করতেন। কালকে সকাল অবধি যে ভিডিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আজ থেকে না খবরের কাগজ না সোশ্যাল মিডিয়া, আপনারা মশাই বড় বেঈমান, আপনারা বড় বেঈমান। এখন সবাই আপনারা তারেক রহমানের পেছনে দৌড়াচ্ছেন, কেউ মোহাম্মদ ইউনূসের কথা একবারও বলছেন না। আমি কিন্তু ভুলিনি, আমি কিন্তু মোহাম্মদ ইউনূসকে ভুলিনি। আমি বলেছিলাম উনি পদত্যাগ না করা অবধি আমি ওনার পিছু ছাড়বো না, আমি ছাড়িনি। এই ব্যাপারে কিন্তু আমি একটা দাবি করতে পারি আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে মোহাম্মদ ইউনূসকে সরানো 2024 সালে আগস্ট মাসের 8 তারিখের পর থেকে সরানোর ব্যাপারে যদি 0.1% যদি ভূমিকা আমার থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। এই এখনো আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, জাহাপানা তুসি গ্রেট হো, আপনাকে কিন্তু আমি ভুলিনি, আজীবন মনে রাখবো।
যবে আপনার শাস্তি হবে সেদিনকে আমি বাংলাদেশে উপস্থিত হব, এ কথাও আপনাকে আমি বলে রেখে দিলাম। আমি বলেছিলাম না প্রথম দিন থেকে, আপনার শেষ দিনগুলো হবে অত্যন্ত করুণ পরিণতির দিন। সেই দিন কিন্তু আসছে, আপনি তার পদধ্বনি শুনতে পাচ্ছেন। এই যে নতুন সরকার যে আসছে, তাদের সঙ্গে ভারতবর্ষের নানা এখন ইকুয়েশন টিকুয়েশন হবে। শেখ হাসিনা তো ফিরবেনি। শেখ হাসিনা ওইখানে ভারত তাকে ফেরাবেই। এখন একটা পদ বাকি ছিল, সেটা হচ্ছে কাকে দিয়ে ফেরাবে। আপনাকে দিয়ে তো হবে না, আপনি তো হচ্ছে সারমেয় ল্যাজ পাইপে রাখলে পরে 100 বছর বাদে সে বেকাই থাকবে, আর আপনাকে তো বিশ্বাস করা যায় না। আপনি হলেন একটি কুচক্রী, সিআইএ দালাল। ফলে বিএনপিকেই ভারত বেছে নিয়েছে, বা যে কাজটা বিএনপিকে দিয়েই করানো হবে। সবে অফিস খোলা দিয়ে বার্তা পাঠিয়েছে, কালকে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। হস্তান্তর করার পর তারপর দেখুন কি কি খেলা হয়। ভারতবর্ষের মোদী যখন ওখানে উপস্থিত হবেন, তখন ভারত বিদ্বেষী স্লোগান কত আপনার লোকেরা, যারা লুঙ্গির তলা থেকে বেরিয়েছিল, আবার দেখবেন তারা সব লুঙ্গির তলায় ঢুকে গিয়েছে, কাউকে কিন্তু দেখা পাবেন না। এটা কিন্তু আমি বলে দিলাম। আপনার ডাইনে বাঁয়ে আশেপাশে সামনে পিছনে কোনো লোক নেই, আপনি সম্পূর্ণ একা। ডিপ স্টেটের প্রয়োজন ফুরিয়ে গেলে ডিপ স্টেট গা থেকে ঝেড়ে ফেলে দেয়। বহু উদাহরণ এরকম দেখা গিয়েছে। ভুট্টোকে ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছে ডিপ স্টেট, কিন্তু তখন কিচ্ছু বলেনি। আপনার অবস্থা সেরকম যদি হয়, তাহলে কিন্তু ডিপ স্টেট একটা কথাও বলতে আসবে না। আপনার যারা মালিক, এখন এই উপদেষ্টা যারা আছেন, তাদের জন্য তো প্লেন আসছে। 14 তারিখ প্লেনটা হচ্ছে না, আসছে 15 তারিখ। 15 তারিখে একটা রেগুলার ফ্লাইট আপনাদের চলে 8:30টার সময়, সিঙ্গাপুর টু বাংলাদেশ টু সিঙ্গাপুর। আরো দুটো স্পেশাল ফ্লাইট আসছে, যার টিকিট বুক করা হয়েছে। আমি ভুল বলেছিলাম 14-15, তো সেটা হচ্ছে 15। হস্তান্তর হবে, ফ্লাইটে টিকিট কাটা আছে, যে যা ধরবে সে তার বেরিয়ে যাবে। এইবার যারা যারা থেকে গেল তাদের কি হবে? তাদের কেউ কেউ আবার অভিমত ব্যক্ত করেছেন যে আমরা কে কি করব। সেই নিয়ে আমাদের কাগজে একটা ছোট খবর বেরিয়েছে, উপদেষ্টারা কি করবেন। দেখুন, তো সেখানে একটা লম্বা লিস্ট আছে। আপনি কি করবেন জানা নেই, আপনাকে কেউ আর চান্স দেবে না। আপনার গ্রামীণ ব্যাংকও গেছে, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। আপনার যারা ওখান থেকে ফ্রান্স আর আমেরিকা থেকে যারা এই সমস্ত করতো, তাদের ইউটিউব আর ফেসবুকের অবস্থা দেখেছেন? সব দেখে নিন। তাদের কথা আজকাল কেউ শোনে না, তাদের গলায় এখন সব বিড়ালের মতো হয়ে গিয়েছে। আমরা বাঘের মতো আগেও চিল্লাতাম, এখনো চিল্লিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও চিল্লিয়ে যাব। যাই হোক, আপনার সব উপদেষ্টারা কে কি করবে লিখেছেন। নির্বাচনের ফল প্রকাশিত, বিএনপি সরকার গঠন করবে, উপদেষ্টারা এখন কি করবেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হয়ে থাকতে চান বলে অনেকে চর্চা হয়েছে, ফলে তিনি কি করবেন তা নিশ্চিত নয়। তারেক রহমান এই ভুল করবে না, অন্তত ভারত তা করতে দেবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। যদিও মুখে একবার তিনি বলেছিলেন এরপর তিনি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করতে চান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান। সেগুড়ে বালি, আপনি যে ওই যে একটা আদম পাচারের একটা লাইসেন্স দিয়েছিলেন না, তা আপনার শাসনে বাংলাদেশের যা অবস্থা হাল আপনি করে দিয়েছেন পাসপোর্টের, কোনো দেশ তো আপনার লোককে নেবে না। ফলে আদম পাচারের যে ব্যবসাটা আপনার যেটা ফেলেছেন, সেটা কিন্তু আর কাজে লাগবে না। ওই তরুণ উদ্যোক্তার ওসব ঢপবাজি গুলো ছেড়ে দিন। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন,
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে তিনি ফিরবেন ঢাকার ব্রাক বিশ্ববিদ্যালয়ের কাজে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি দেশে থাকলে তবে তো, তিনি ঢপ মারছেন, তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় ফিরতে চান। ঢেলা খাবে, ঢেলা ঢেলা, যদি এখানে থাকেন। তিনি আগে, সবার আগে কাটবেন, কালকে দেখে রেখে দেবেন। আচ্ছা, সঙ্গে লেখালেখি ও গবেষণাও করতে চান। কোনো টিভিও ডাকবে না আগের মতো, আর হাই আল্লাহ খালেদও আর আপনি বলতে পারবেন না। বিশেষ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান, বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান জানান, কিছুদিনের বিশ্রামের পর তিনি লেখালেখিতে ফিরতে চান। এই লোকটা বিদ্বান লোক আছে, লোকটা করে খেতে পারবে, ভবিষ্যতে করে খাওয়ার মতো এনার যোগ্যতা আছে। স্বাস্থ্য ও ভূমি মন্ত্রকের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগে সংবাদপত্রে নিবন্ধ লিখতেন, এখনো নিবন্ধ টিবন্ধই উনি লিখবেন, মাফ করবেন। লেখালেখিতে ফিরতে চান বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানিয়েছেন, তিনি জুলাই আন্দোলনে যুক্ত মহিলাদের নিয়ে কাজ করতে চান। জুলাই আন্দোলনে মহিলাদের তো হাল খারাপ করে দিয়েছেন আপনারা, যারা ছিল তাদের হাল খারাপ করে দিয়েছেন, এখন আবার তাদের হয়ে কাজ করতে চাইবেন আপনারা? তারা আপনার ঝ্যাঁটার বাড়ি মারবে, ঝাঁটা দেখেছেন, ঝাঁটার বাড়ি মারবে। আসিফ নজরুল, এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু নাম নেই। তিনি কি করবেন? তিনি কিন্তু সবার আগে প্রথম ফ্লাইটে চড়বেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি কিন্তু সবার আগে পালাবেন। তিনি, আর আমাদের ওই যে, যেটা ওই যে ডাস্টবিন শফিক যার নাম দিয়েছিলেন, আসল নামটাই আমি ভুলে গিয়েছি, এখন ডাস্টবিন শফিক নামটা মনে পড়ে। এখন এই সমস্ত স্মৃতিগুলো এখন ফিরে আসছে বারবার, ওই চেয়ারে বসে আর ফাঁকা ওই ওয়েটিং রুম দেখে আর ফাঁকা লবি দেখে ডক্টর ইউনূসের সেই পুরনো দিনের স্মৃতি, রাজার হালে থাকার স্মৃতি, আর রাজা থেকে এক রাতের মধ্যে ফকির হয়ে যাওয়ার এই স্মৃতি তিনি কি করে ভুলবেন? এবার দর্শক আপনারা নিজেরা চিন্তা করুন, আর কালকে কে কে পালায় সেদিকে নজর রাখুন। আজ ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। একদম শেষে দেখবেন যে রাজনীতিতে ভালোবাসার একটা ছোট্ট গল্প বলবো, সত্যি গল্প, সে পর্যন্ত সাথে থাকবেন। অবশেষে নির্বাচন হয়ে গেছে, 297টা আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে। নির্বাচন কেমন হয়েছে, নির্বাচনে কত শতাংশ ভোট প্রকৃতপক্ষে প্রদান করা হয়েছে, কতখানি বাড়িয়ে দেখানো হয়েছে, এতদিন রাতের ভোটের ব্যাপারে মিথ্যে কথা অপপ্রচার শুনেছি, এবার জাতি দেখলো যে রাত তো রাত, তার আগে সন্ধ্যা থেকেই কিভাবে ভোট শুরু হয়, এই বিষয়গুলো নিয়ে আপনারা জানেন। সো এই নির্বাচন নৈতিক দিক দিয়ে গ্রহণযোগ্য নয়। এই নির্বাচনের গুণগত মান কারচুপিতে পরিপূর্ণ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে বলে মনে হয় না। এবং গণভোট, এমপি আসনে প্রদত্ত ভোট এর গোঁজামিল, সেটা আমি গতকালই বলেছি। সংখ্যা তত্ত্বের যে জটিল ধাঁধায় আটকে গেছে আমাদের নির্বাচন কমিশন। এবং একটা ছোট্ট তথ্য দিই, ইভেন ঢাকা গুলশানের যে আসন যেখানে তারেক রহমান বিজয়ী হয়েছেন, সেখানে মোট ভোট হলো 3,33,318টা, এবং সেখানে প্রদত্ত ভোট দেখানো হয়েছে 1,40,999টা। সেখানে হ্যাঁ ভোট পেয়েছে 5,47,284, 3,33,000 ভোট, সেখানে আ ভোট পেয়েছে 5,47,000, ঢাকার একদম গুলশানের মতো একটা ইম্পর্টেন্ট এলাকায়। সো আপনারা বুঝতেই পারেন যে এই পরিসংখ্যান নিয়ে কি সমস্যা হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। কে শপথ পড়াবে নির্বাচিত এমপিদের, এটি প্রথম প্রশ্ন। আমাদের বিশিষ্ট আইন বিশারদ, দুর্নীতিবাজ এবং চরম মিথ্যেবাদী এবং শিক্ষক নামের কলঙ্ক ডক্টর আসিফ নজরুল, তিনি কি সব ফর্মুলা বের করেছেন। একবার বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন, একবার বলছেন প্রধান বিচারপতি শপথ পড়াবেন। কিন্তু যতদূর শেষ খবর পেয়েছি, শেষ সংসদের স্পিকার ডক্টর শিরিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার টুকু ভাইকে
তাদের খোঁজ নেওয়া হচ্ছে। শিরিন চৌধুরী ঢাকাতেই আছেন, ডেপুটি স্পিকার তিনি কারাবন্দী, তার শরীর কেমন আছে খোঁজ নিচ্ছেন, এবং বিএনপি ভাবছেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে এই শপথ পড়াবেন স্পিকার ডক্টর শিরিন চৌধুরী। তো এটি শোনা যাচ্ছে। এই নির্বাচনে যে পরাজিত হলো জামাত এবং এনসিপি, তাদের ক্ষমতায় আনার জন্য সবকিছু কিন্তু সূক্ষ্মভাবে রেডি ছিল। ডক্টর ইউনূসের প্রশাসন রেডি ছিল, ওয়াকার ব্যক্তিগতভাবে রেডি ছিল, এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও তুরস্কের গোয়েন্দা সংস্থা তারা মাঠে প্রচুর কাজ করেছে, কিন্তু আলটিমেটলি এটা ব্যর্থ হয়েছে। সেটা চেয়েও ইম্পর্টেন্ট হলো, আমরা ফেসবুকে বেশ কিছু স্ট্যাটাস দেখলাম, সেই স্ট্যাটাস গুলো দিয়েছে এনসিপির নেতারা, সার্জিস আছে, তারপরে হান্নান মাসুদ আছে, এরকম কয়েকজন, 4জন দিয়েছে। বিএনপি তাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাটাক করছে, ব্যাপক মাইর দিচ্ছে, কোথাও কোথাও গণপিটুনি, এবং খুব দুঃখজনক যে এনসিপির একজন তরুণীকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে। তো এই ধরনের অরাজকতা শুরু হয়ে গেছে, এবং এগুলো অবশ্যই নিন্দনীয়। কে করছে সেটির চাইতে কথা হলো যে এগুলো কখনোই কাম্য নয়। কিন্তু যে ভাষায় এনসিপির নেতারা কান্নাকাটি করছেন, তারা এই মবের বিরুদ্ধে কথা বলছেন, তখন সেইখানে ট্রল হচ্ছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে তোমাদের যারা মারছে তারা তো মব করছে না বাবা, তারা প্রেসার গ্রুপ। এই ডাস্টবিন শফিকের সেই বিখ্যাত উক্তি যে এটা মব সন্ত্রাস না, প্রেসার গ্রুপ। এখন সেই প্রেসার গ্রুপের হিট টের পাচ্ছে এই সার্জিসের বা এই এনসিপির তরুণ নেতারা। এদিকে আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সাথে কথা বলে জেনেছি যে মানুষ নির্বাচনের ফল নিয়ে আনন্দিত বা বেদনার্ত হোক বা না হোক, সাধারণ মানুষের কিন্তু একটাই উচ্ছ্বাস, অবশেষে ওই ইউনূস নামের আপদটা বাংলাদেশ থেকে বিদায় হবে। এই খুশিতেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ আনন্দিত। এখন এখানে আরেকটা খুব কনসার্ন আছে যে জামাত যে 68 আসনে জিতেছে এবং এনসিপি জিতেছে আরো কিছু, সব মিলিয়ে বোধহয় 75-76টা আসনে তারা জিতেছে। এর মধ্যে 24টা আসন কিন্তু ভারতের সাথে সীমান্ত এলাকা। এটা একটা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এই সীমান্তবর্তী এলাকার আসনে থেকে জামাত জঙ্গিদের নিয়ে ভারতের উপরে নতুন কোনো ঝুঁকি তৈরি করবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। জামাত ইসলামী যে 68টা আসন পেয়েছে, এটাও কিন্তু ইটসেলফ দ্য নাম্বার ইজ অ্যালার্মিং। কারণ আপনি যদি এই ধরনের উগ্রবাদী মৌলবাদী দলগুলোর রাজনৈতিক ধারা বিশ্লেষণ করেন, এরা কিন্তু এই 50-60টা আসন দিয়ে শুরু করে, মানে একটা পর্যায়ে গিয়ে পায় যেটা বাংলাদেশে অকল্পনীয়। এর আগে তারা সর্বোচ্চ পেয়েছিল 18টি আসন। তারপর থেকে কিন্তু বিএনপি যদি দেশ পরিচালনায় ব্যর্থ হয় এবং বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেবে না, তাহলে কিন্তু আগামী সংসদে জামাত ক্ষমতায় যাবে, এটা মোটামুটি চোখ বন্ধ করে বলা যায়। কারণ সেক্ষেত্রে বিএনপি ব্যর্থ হবে নানাবিধ কারণে। বিএনপির সামনে, তারেক রহমানের সামনে কি চ্যালেঞ্জ, এটা নিয়ে আমি আজকে নয় পরে কথা বলবো, কিন্তু এটা একটা খুব কনসার্ন যে বাংলাদেশে প্রথম ধাক্কায় জামাতের নিশ্চিত পরাজয় ঠেকিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের ভোটাররা। আমি খুব স্পেসিফিক্যালি বলি যে এই যে বিএনপির ভূমিধস বিজয়, অনেক আসনেই এই বিজয়ের পেছনে ভূমিকা রেখেছে সেখানকার আওয়ামী ভোটাররা। 1 মাস আগেও যখন আমি আমাদের তৃণমূলের আওয়ামী লীগ ভোটারদের সাথে কথা বলেছি যে তারা ভোট বর্জন করবে না, কেউ কেউ বলেছে লোকাল কারণে তাদের হয়তো ভোট দিতে যেতে হতে পারে, কিন্তু একটা বিষয়ে মোটামুটি সবাই বলতো যে ভাই, আর যাই করি যদি ভোট দিতে যাই বিএনপি কে কোনো অবস্থায় ভোট দিব না। কেন দেবেন না? কারণ বিএনপি গত 17 মাস 18 মাস যে অত্যাচার, নির্যাতন, মামলা, ধর্ষণ, চাঁদাবাজি করেছে, এই দলটিকে আর ভোট দেওয়া যায় না। এটা যখন তৃণমূল আপনাকে বলবে তখন আসলে আপনার আর তৃণমূলের কাছে কিছু বলার থাকে না। কিন্তু ঠিক ভোটের আগে আগে অনেক আসনেই তৃণমূল তার গত 17 মাসের নির্যাতন, কষ্ট, বেদনা এগুলোকে পাশে রেখে শুধুমাত্র জামাত ঠেকানোর জন্য অনেক আসনেই তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছে বা অন্তত ভোট দিয়েছে। এটার মধ্য দিয়ে
বাংলাদেশ কিন্তু এই যাত্রায় বড় রকমের একটা রক্ষা পেল, কারণ জামাতে ইসলাম ক্ষমতায় আসলে যেটা হবে, তারা ইরান স্টাইলের একটা আগ্রাসী সরকার পরিচালনা করার চেষ্টা করবে, নারীদের গৃহবন্দী করবে, বিকল্প সেনাবাহিনী তৈরি করবে, একদম একদম ইরান স্টাইলে। কিন্তু আমি সবসময় বলি যে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশ না হবে ইরান, না হবে আফগানিস্তান, কারণ আফগানিস্তান তারা আসলে লড়াকু, তারা একটা, আপনি সেই আদর্শ সমর্থন না করলেও তারা একটা আদর্শের জন্য লড়াই করে। ইরানের কালচারাল সোশ্যাল অনেক অ্যাচিভমেন্ট আছে, তাদের সায়েন্টিফিক অনেক ডেভেলপমেন্ট আছে, কিন্তু জামাতের এইসব নাই। জামাত সর্বোচ্চ বাংলাদেশটাকে একটা মিনি পাকিস্তানে রূপান্তরিত করতে পারে, আর সাথে ইরানের যে খারাপ দিকগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট করতে পারে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই যে আমি বলবো এক ধরনের ত্যাগ, হ্যাঁ, সেটিকে আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে। এখন বিএনপি কি করবে সেটা নিয়ে আমি পরে কথা বলবো, আমি একটু আগেই যেটা বললাম। আরেকটা বিষয় যে তারেক রহমান নির্বাচিত হওয়ার সাথে সাথে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই সবার আগে কিন্তু অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইটা নিয়ে কিন্তু ভারতেও কথা উঠেছে যে আপনি এই সবার আগে এত দ্রুত কেন করলেন, কিন্তু ভারতের এখানে একটা পলিটিক্স আছে। এখানে তো লুকোবার কিছু নেই যে তারেক রহমান এই দেশে এসেছেন, নির্বাচন করছেন, তিনি কিন্তু 5ই আগস্ট 24-এর পরপরই আসেননি। এই নেগোসিয়েশনে ভারতের একটা হিউজ রোল ছিল, এবং ভারতের ইংল্যান্ডের যে হাই কমিশনার তিনি কিন্তু তারেক রহমানের সাথে একাধিকবার মিটিং করেছেন, ভারতীয় একাধিক প্রতিনিধি তারেক রহমানের সাথে মিটিং করেছেন। সবকিছু ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারেক রহমান বাংলাদেশে এসেছেন। কি কি শর্তে এসেছেন সেটি সময়ই বলে দেবে। তো এই জায়গায় দেখলাম যে ডক্টর ইউনূস আজকে অভিনন্দন জানিয়েছে, সারা পৃথিবী কিন্তু অনেকেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফেলেছে, কিন্তু ডক্টর ইউনূস আসলে অনেক কষ্টে এই অভিনন্দনটি জানিয়েছেন। আরেকটা ছোট্ট খবর যে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনার সাথে যোগাযোগের একটা চেষ্টা নির্বাচনের আগেই ছিল। এখনো এনসিপি জামাত যারা চেষ্টা করছে শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েট করার জন্য, কিন্তু শেখ হাসিনা এই ব্যাপারে একদম অনড়, তাদের সাথে কোনো নেগোসিয়েশন নাই। যাই হোক, শুরুতেই যেটা বললাম ভালোবাসা দিবসের কথা, আহ, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি এই নির্বাচনটিকে বর্জনের আহ্বান জানিয়েছিলেন, শান্তিপূর্ণ বর্জন। আওয়ামী লীগ কিন্তু কোনো রকমের ভায়োলেন্সের দিকে যায়নি, এটা আমি প্রশংসা করি। এবং তিনি আসলে মানুষের কোর্টে বল ছুড়ে দিয়ে দেখেছিলেন যে মানুষ আসলে কি করে। কারণ একাধিকবার আমি নেত্রী শেখ হাসিনাকে বলতে শুনেছি যে রাজনীতিতে যাই করেন না কেন, দিনের শেষে জনগণই আপনার জন্য শেষ আস্থার জায়গা। এই ভোটার টার্ন আউট দেখে আমি যেটা বলেছি যে 14 to 15% রিয়েল ভোটার টার্ন আউট ছিল, সেটি জানার পরে শেখ হাসিনা একটি কথাই বলেছেন যেটা খুব হৃদয় ছুঁয়ে যায়, বাংলার মানুষ আমাকে এখনো ভালোবাসে। আজকের এই ভালোবাসা দিবসে জননেত্রী শেখ হাসিনা, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। বাংলার মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে শুভেচ্ছা।